সবাই তো তাই করছি দাদা। রাস্তাটা ঠিক আছে, আমি দিচ্ছি। রাস্তাটা শিম করছি, একটা বাড়ি থেকে টিভির আওয়াজ পাচ্ছিলাম, নইলে মনে হতো সবাই আলো টালো জ্বালিয়ে রেখে পট করে মরে গেছে, চলে গেছে। আর আলোর বাইরে সবটা অন্ধকার খেয়ে নিয়েছে, অপেক্ষা করছে বাকিটাও খাবে বলে। ধরুন ভোর অমাবস্যার রাত, আমরা রাস্তায়, মনে হয় না অন্ধকারের সমুদ্র যেন ডুবে আছি? মনে হয় না? হয়, মনে হয় না? হাঁটতেই পারবো না, কিন্তু আস্তে আস্তে চোখ সয়ে যায়, তখন নিরন্তর অন্ধকারে পৃথিবীতে নেই অন্ধকার। চাঁদ ঢেকে গেলে থাকে দূরের তারা, তারারাও যখন মেঘে থাকে তখন থাকে পৃথিবীর যে প্রান্তে সূর্য, সে ভূত থেকে ছড়িয়ে পড়া চোখ। আমাদের চোখ সেটাও তো দেখে। অন্য সময় বলে এই ঘরটাতে অন্তত 10-12 জন থাকতো, আলো জ্বলত। এই সামনেটায় কেউ না কেউ হেঁটে চলে সংগ্রাম। আর আজ একা একা বসে এই শরীর ভাবছিলাম সব শেষ হয়ে যাবে মেয়েদের কবিতার মতো। This is the way the world ends. This is the way the world ends. This is the way the world ends. Not with the run, not with the wind. এইভাবেই শেষ হয়ে যায় বিশ্ব, এইভাবেই শেষ হয়ে যায় বিশ্ব, এইভাবেই শেষ হয়ে যায় বিশ্ব। তুমি করে নয় শেষ? হ্যাঁ, মনেও বলছে শেষ। মেয়েকে বলছিলাম এবারে আমাদের সঙ্গে অভিনয় করার জন্য, লেগে গেল বলির সঙ্গে, বলছে সব শেষ হয়ে যাচ্ছে, আমি আছি নাটকের চিন্তা। বলি খুব ভালো মেয়ে, কিন্তু তোমার সংসারটা ওই ধরে রেখেছে। হ্যাঁ, তা বটে, কিন্তু শুধু সংসার করে নিজেকেও পিছিয়ে মেরেছে। এই নয় এমন জীবন হোক। মনে খুব ভালো গান করে এখনো, জানি শুনেছে কিন্তু গাইতে কি করে শুনলেন? আজকে কত বছর হলো হারমোনিয়াম ওঠে ছেড়ে দিন না। আগে স্নান করতে গেলে গলা ছেড়ে গাইবে, এখন তো তাও কতবার বলেছি তুমিও গান গাও, নাটক করো, কে শোনে? আপত্তিটা কি? মেয়ে মানুষ হবে না, টিচার থাকবে না, আমাকে নিজে পড়াবে, তিনি সবার রান্না করবে, ভালো খাবে মেয়ে না। আজকে আরে চাই না 14 বছর খাবারের বাহার ছাড়াও চলবে না, কিন্তু শিল্পচর্চা বলুন, তা না হলে চলে? একটাই তো জীবন, রান্না মানে কারণ কে শোনে? আচ্ছা অমন বলা, নিজেও করবে না, মেয়েটাকেও করতে দেবে না। পড়াশোনা সেসব তো আজ থিয়েটার বা সিরিয়াল, বসে সিনেমা মেয়েগুলি উঠে যায়। সমস্যা, কিসের সমস্যা? ভাবলেই সমস্যা, মোকাবিলা করলে আর আমিও তো
অবাক। আমি কি শেখাবো না বাঁচতে? আসলে কি জানেন দাদা, আমরা নাটকে হোক কি সিনেমাই হোক, নেমেই গেলাম শুধু, উঠতে আর পারলাম না। হবে তবে এই ঘর থেকে এই ঘর ছেড়ে দিতে হবে পুরো। মানে না মানে এখনই ছেড়ে দিতে হবে এমন না, মানে যতদিন না যান চলাচল করছে তেমন করে। কিন্তু এই ঘরের বসতে যাবে না। আরে এসব বলছে কি? না না, সম্বিত তো আমাকে আর কেউ থানায় বলেছে তো, থানা থেকে বলেছে কি যে আমরা এখানে জড়ো হয়ে নাকি অসুখ ছড়াবার ব্যবস্থা করছি। তো আমি আমার ওকে বললাম যে আমি তোমার সঙ্গে কথা বলবো। আশ্চর্য, রোগটা এলো বিমানে, আগে ছড়ালো কলকাতা হাওড়া এইসব জায়গায়, এখানে তো এখনো তেমন কিছু বলছে এসে গেছে, মানে কাগজে টিভিতে যা বলছে তাকে আমরা ছড়াচ্ছি। ছড়াতে পারে। দেখো না, মাঝে মধ্যে হলেও তো দু চারজন আসছে এখানে, তো তাদের কে কোথা থেকে এক এক বাড়িতেই তো 8-10 জনের বেশি লোক, তারা বাড়ির দোকান যাচ্ছে না, কে বাড়ি থেকে যাচ্ছে সব? কাজের লোক আসতে বাড়িতে মানা করে দিয়েছে। হ্যাঁ, লক্ষ্মীর মা যে আমাদের ঘরের কাজ করে, মলিকে বলে গেছে ওর পাড়ার লোকই বেরোতে দিচ্ছে। তারা বলছে কাজ বাজ বন্ধ করো, সেসব তো জানি দাদা, কিন্তু পাড়া, মফস্বলে, গ্রামে এইসব জায়গায় কে সংক্রমণ ঠেকাবে বলুন তো? এক এক বাড়িতেই তো 8-10 জন কম, শুধু এইখানে আমরা বসা বন্ধ করে দেবো, তাতে রোগ ছড়ানো বন্ধ হয়ে যাবে। যুক্তির কথা দিয়ে ভয়কে ঠেকানো যায় না পুরো, এসব কথা আমিও বলেছিলাম, কিন্তু এই ঘরটা বাড়ির হাত, অন্য ঘরের সঙ্গেও না। এই তো 3 আর 1 বর্মার ঘর। আপনি যেদিন এসে বললেন যে এই ঘরে মোহরা করা যাবে, কোনো সমস্যা হবে না, ও সেদিন হাতে চাপ পেয়েছিলাম যেন। আমি এখনো তাই চাই পুরো। সম্বিত মনে হচ্ছে এবার থিয়েটারটাও উঠে যাবে, অন্তত আমি বেঁচে থাকতে। আর তাই অভিনয় করবো এই নিয়েই তো ভাবছিলাম। এখন তো মোহরা করার জায়গাটুকু আর থাকছে না। আপনি আপনার মতো এত অ্যাকশন, জেল খাটা, অত্যাচার সহ মানুষ ভাই করতে তাও লাগছে। সোশ্যাল ডিস্টেন্সিং গুলো সামাজিক দূরত্ব, যে জঘন্য শব্দ, চোখের সামনে নাচছে সচিবাই কষ্ট, এর ভাগাভাগি গেল, ছোট জাতির ছায়াও যেন বড় জাতি না ছয়। বলছে মানুষকেই ছবি না, মানুষ একবারে সঞ্চয় আছে কিংবা ঘরে বসেও আমদানি আছে, খেয়ে দিয়ে গান শুনে সিনেমা দেখে দিব্যি কাটাচ্ছে, আর মাঝে মধ্যে ঘর ঘর করে উঠে বসে বলছে গেলুম গেলুম বলুন বলুন, ওখানে বাজারে যাচ্ছে সেখানেও সাঁতার কাটছে, এই নিয়ে হই হই। আর একদম চুলকে উনকে ঘুম পাওয়াকে ভাবছি, কাজ না করলে খাবো কি? চিরকাল তো মাঠ ঘাট ফুটপাতে থেকেই কাটিয়ে দিলাম, স্বাস্থ্য রক্ষা খায় না, মাথায় দেয়। আর নেপুরা বাজার থেকে চাল, আলু, শিক্ষা, স্বাস্থ্য, রেল, মুদিখানা যেখান থেকে বলে দই মেরে দিচ্ছে, তাই সাপে কামড়ে আবার পয়সা হয় বিষ ছাড়ছে। না, জাত বর্ণ ভাগাভাগি তো এখনো ভিতরে ভিতরে আছে, কিন্তু তোর নেই, আমার আছে, তাই আমি ঠিক। এখন একেবারে চোখের সামনে আঙুল দিয়ে বর্জন করছে। আপনার ভাইপো প্রথম দলেই পড়ছে। আপনি না মানে পুরো আসলে বিষয়টা তোমাকে আমি এই যে রমেন, আমি জানি পুরো, আমি জানি এই দলটাকে তুমি সংসার পাবো, এটা তোমার কাজা, কিন্তু কি জানো, মানে দলেও কেউ কেউ মনে করছে এই যে কাউকে কিছু না বলে এই সময় তুমি নতুন নাটক নিয়ে মোহরা করতে চাইছো, মানে মানে তুমি ডিক্টেটর হয়েও। আমি জানি তুমি আমার কথায় আহত হলে, আসলে আপনার সঙ্গে আলাপটা মনে আছে? হ্যাঁ ওই সেই জীবন দেখতে গিয়ে একটা চোর বসে যাওয়া কারখানা শ্রমিক বড় লোকের বাড়িতে চুরি করতে ঢুকেছে। বাড়ির বউটাকে গলায় দড়ি দিতে দেখেও, আত্মহত্যা করার চেষ্টা করতে দেখেও নিজের ধরা পড়ার ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করে। তারপরে সে জায়গা শেষে আপনি জড়িয়ে দিলেন, বললে কিছু না পারলে ধরে মোট করে দেবেন, কিন্তু আমাদের সঙ্গে ঠিক হবে। আমি এখনো তাই চাই পুরো, কিন্তু এভাবে আর হ্যাঁ, এভাবে আর নাটক হবে না পুরো। ভেবেছিলাম ফোন করেই বলে দেবো, কিন্তু অভিনয় থিয়েটার বাড়িতে ভীষণ ঝামেলা করছে।
তো 7 দিনে যতবার আসবো বলে বেরিয়েছি, আগে তো কাজটা ছিল, বাড়িতে টাকাও দিতাম না। এখন তো কোম্পানি ছাড়িয়েই দিব। বাড়িতে বলছে বেকার সময় নষ্ট না করে সবজি নিয়ে বলতেও তো হয়। হবে না, হবে না, এইভাবে জাস্ট হবে না। হলেও বা কোথায় করতাম? যে এমনিতেই খরচে আর দর্শকে মেলে না হিসেবে, এখন তো আরোই করি। বছরে 2টো সময় হবে। আর অভিনয় ভালোবাসা, নাম নেই, দর্শক নেই, কিচ্ছু নেই, টাকা তো নেই। আর কদিন ওই যে নাটকটা দেখেছিলেন অলোক দা, ওইকে করার আগেও দল ভেঙে গেছে, বুঝুন না? নাটকটা সবে করেছিল ওই যে জায়গাটা যেখানে ওই চোর ঠাকুর থেকে সোনার গয়না চুরি করেছে, এবার বাড়ির বউকে গলায় দড়িতে দেখেই থমকে ওইখানে চোরটা বলে না, ওই ওই হ্যাঁ, হা ভগবান হে ভগবান করে লাভ নেই। এই, তুই তো পরে চোর করেছিলি একবার, মনে আছে? হ্যাঁ, মনে নেই আবার। ওরা ধম করে। এই যে আপনার হাতে টাকা দাবি, আপনি ঠাকুর ঘরে সোনার কান, এত সব করেও আপনি দড়িতেই গলা দিতে আছে কেন? না স্বামীর মন পানি, পেটে বাচ্চা আসেনি, মানুষ তো পিঠটা গেছে। স্বামীর গুরুদেব বলেছে আপনার বাপে পিঠটা গেছে, তাকে বলল কি ওই ভগবান? ও ফোন করেছিল বুঝি? হ্যাঁ, এইটা এইসব শোনার পর দলের কয়েকজন আমাকে বললো যে ভগবানকে অসম্মান করছে, দর্শক তো ভালোভাবে নেবে না, আর ওই গুরুদেব টেপ নিয়ে এইসব ঘোরা একদম ঠিক নয়। কতজনের বিশ্বাস তাতে আঘাত করাটা, বলে যে নাটক তো বটেই, বলও ঢুকে যাবে। সে হয়, কারোর যদি বিশ্বাস থাকে তা যেমন অন্যায় নয়, কারোর বিশ্বাস না থাকাটাও তো স্বাভাবিক। তারপরে কেউ কারোর মত আদর্শ এসব নিয়ে কথা বলতে পারবে না। দাদা, আদর্শটা হচ্ছে বড় ব্যাপার। আমি তো নাটক করবো বলে জন্ম থেকে ঠিক করিনি। গানের দল ভেঙে যেতে দাদা একদিন টেনে এনেছিল, সেই এসেছি, আর যা হয়নি। না বুঝে এমন একটা নাটক লেখা যায়। আমি তো আমার মতো করে এই দুনিয়া বুঝেছি দাদা। যখন ক্লাস 5-6-এ পড়ি তখন লক্ষ্মী সরস্বতীও ভাঙিয়েছি, জানেন? সে কি আগে বলেনি তো কখন? হ্যাঁ, ওই বাবা আর বড়দা দুজনে মিলে খেতেও না, তখন আমাদের সংসারে খুব টানাটানি করতো। মধ্যে পাড়ায় খেলতে খেলতে মাটির কাজ শিখেছি, লাগিয়ে দিলাম কাজে। ছোট ছোট ঠাকুর বানিয়ে বসতাম, দেখতাম কত লোক কত রকম ভাবে দৌড়াদৌড়ি করে, কত কথা বলে। এ বললো ঠাকুরটা বড্ড ছোট, আর একজন লক্ষ্মীর একটা চোখ তো সামান্য টেরা গো, লক্ষ্মী গিয়ে টেরা আকাশে জানেই না। কিন্তু টেরা ঠাকুর তো সে কিনবে না। আবার কেউ বললো দাম বলছো তাই দিতাম যদি হাতগুলো মোটা মোটা না। এইসব শুনতে শুনতে আর দরদাম করতে করতে আমি বুঝলাম খেলাটা। এখন দাদা, মানুষের ভগবানেরা সব, অথচ এদের বানাচ্ছে কে? আর একটা মানুষ বানাচ্ছে কি? খড়, মাটি, কঞ্চি, দড়ি, রং, কাপড় এইসব দিয়ে আরো কতগুলো মানুষ এসে ঠাকুরের দরদাম করছে, খুব হচ্ছে। এরাই আবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে বলবে, দেখেছো ঠাকুরে কেমন লাভ করলো। ঠাকুর কেনা যায় তা ওরে ভাই, সেজন্যই পুজো নাকি? মানে পুজোতে ফুল নৈবেদ্য ঘুষখাস দিয়ে জীবনের জন্য আরো খানিক সুবিধা কেনা। সাংঘাতিক আমরা ফুল শুকুলে ফেলে দেবো আর খাবার দাবার প্রসাদ বলে খেয়ে না। এইসব না আমার মাথার মধ্যে খুবটা সব ঘুরিয়ে করে হয়ে যেত। ভাবতাম আচ্ছা আচ্ছা, এই গোটাটার মধ্যে, এই গোটাটার মধ্যে ঠাকুর বলে যদি কেউ থেকেই থাকে, তবে তিনি কই? তিনি নীতি নিয়ম ধর্ম ধর্মের এত মস্ত পালন কর্তা, তাহলে তাকে কিনবো, বুঝতে দেবো সম্ভব?
তিনি মেনেও নেন, তাহলে নেতা পুলিশ প্রশাসন কি দোষ করলো? কারণ তো তবে সব জ্ঞান তো থাকুক, হ্যাঁ মাঠে সামান্য হাঁটো, কিন্তু হাঁটে একই রাস্তায়। চুল বেশি ঠাকুর বানাই, তার আয়তে করে দিতেই হয়, তাহলে সব বন্ধ করে দেবে। এইসব আমি বসে বসে ভাবতাম, আর ভাবতাম তাহলে কি এদের দেখেই এমন সব ঠাকুর হয়েছে? সাংঘাতিক কথা বলছো হলো, এইসব ভাবতে তুমি? ছিলাম তো, বসে বসে ভাবতাম, কাউকে ভুলতেও পারতাম না। শেষমেশ স্কুল টুল পেরিয়ে কলেজে পৌঁছে ছেড়েই দিলাম ঠাকুর বানাবো। এই জন্যে তুমি এত সহজ করে নাটকটা লিখতে পারেছিলে। হ্যাঁ, তা এখনো ঈশ্বর মানো, মানে পুজো টুজো। আমি তো মিউনিসিপ্যালিটি তো বুঝতেই না দাদা, নিজের কাজ করি, সেই কাজের থেকে ফল চাই, আর কারো কাছে না। বলেছিলে মানে তোমার দলের যারা? হ্যাঁ, তারা তো শুনে শুনে সব চুপ। বললো যে নাটকে ঘরের মধ্যে তো ঘর ভাঙার পরামর্শ দিচ্ছে, স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে সংসারের গয়না কাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে বলছি অন্য কোথাও পাকার জন্য, ভালো কাজ। চুরি ডাকাতি করতে বলছি, ভালো কাজ। তো আমার একটা চোরকে নায়ক করে। আরে চোর তো ওখানে, মানে আমাদের উল্টো দিকটা দেখাচ্ছিল, তা না হলে ওরা আরে উল্টো সোজা কিচ্ছু নিয়ে ওদের মাথা ব্যথা ছিল না। কলকাতার বড় বড়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল তো, আমারই মাত্র, সেখানে এখানে একসঙ্গে দু জায়গায় সামলাতে পারছিল না। তাছাড়া ওখানে বিখ্যাত লোকের গায়ের গন্ধ, আমি এমনিতে দল ওরা ছাড়তো, এটা বাহানা বানিয়ে ছাড়লে এলাকায় আঙুল তুলবে না। শুধু গেলই না, দলের যা টাকা থাকতো ওদেরই একজনের কাছে সব নিয়ে না, একেবারে 40,000 টাকা। কি বলছো? তখন ব্যাংকে গায়ে ঘটনে খাটা টাকায় দোয়াল চালাতাম, কি যাই ব্যাংক। আচ্ছা তারা এই মানুষকে আমি বিশ্বাস করবো না? থানা পুলিশ না, সে কলমে টাকা পয়সা রাখতে দিয়েছি, লেখা ছিল না। আর থাকলে তাদের ভালোবাসি, ঘরের লোক ভেবে খাইয়েছি, পড়িয়েছি। 27 বছরের থিয়েটারের জীবনে কত কত থিয়েটারে ঠেকে রেখেছি, এমনিতেই তো নাটক ফাটক করি ঘরে নিচ্ছ, ঘরের কেচ্ছা বলে তাদের ঘোরার দেবে। তাহলে বললে কেমন করে নাটকটা? মানে টাকা পয়সা লোকজন চেপে গেছি, জমি বন্ধক রাখলাম, পুরোনো বসে দেওয়া কয়েকজনকে হাতে পায়ে ধরলাম, তারা আমায় ভালোবাসে। সেই প্রথম ভালো করলাম বলে যাচ্ছে, নাটক হলো তো আবার 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 ঘুরে দাঁড়ালো, বলে না তখন অনেক অনেক নতুন ছেলে পেয়ে গেল। ওই তাদের এক বছরকে আমি নাটক নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াবার দায়িত্ব নিলাম। ওই সুচিতা এদের মানে আপনি চেনে ওদের জমি ছাড়ালে না? না, অনেকটা শোধ করেছি, এইভাবে ভেবেছিলাম, কিন্তু এই লক আনলক আত্মশাসন পর্ব পেরিয়ে মানে তাহলে আবার এখন নাটক করার জেদ করছোই বা কেন? অনেকেই তো করতে চাইছে না। স্টেজে করবো না তেমন হলে কোথায় করবে? কখনো তো পথ আছে, ক্লাব ঘর আছে, নতুন নতুন সব অন্তরঙ্গ স্পেস হচ্ছে, শুনছিস না? কেন হচ্ছে? সবাই টের পাচ্ছে, এইভাবে আর চলবে না। আমরা একা ভুগছি নাকি? হ্যাঁ, 10 জন 15 জন 50 জন দেখার জন্য নাটকের ব্যবস্থা করছি। ওরার লোক কোথায়? দেখো রমেনও বলছে। রমেনের ভাবনা ভাববো না, না ভাবছিলাম আমি আসলে মানে জোগাড় করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ওই বাকিরা এমনিও করতো। আমি কেন বলছো? বলেছিলাম আরো কয়েকজনকে পড়াতে পারি, এবার একটু চাঁদা টাদা তখনই বুঝবুঝ ফুসফুস শুরু। আমি কিন্তু বলেছিলাম। আপনি বলেছেন, কিন্তু বাকিরা সামর্থ্য থাকলেও চায় না দিতে, লকডাউনের মধ্যে দল ছাড়তে চায়। এখন করলেই বা দেখবে কে বলো? এই তো সেদিন সম্বিত বলছিল নাটক আর কজন দেখে কাকু, সিনেমা হলই বন্ধ যে হয়ে যাচ্ছে, এখন সব মোবাইলে। কেন যে তোমরা এখনো এসব করে যাও? থিয়েটার একটা অস্ত্র, একটা ভাষা, তা সোজাসুজি সমাজে শেখে যেতে পারে। আপনি বলছিলেন সেবারে আমাদের নাটকটা দেখে মনে আছে? আমি জানি না, ঠিক মতো ঠিক কাজ করলে লোকে আসবেই আসবে, কিন্তু যদি সেটা করতে গিয়ে যদি আমরা মরে যাই, ধরো
তোর ওইখান থেকে সংক্রমণ ছড়িয়ে দলের কেউ তাই নিতে পারবে পারবে পুলক? এই একটা কথা আমার খচখচ করে গেলেন, আমি আপনার প্রশ্নটা এড়িয়ে যাব না। এই রিস্কটা তুমি নিচ্ছ কেমন করে? কিন্তু আরো কয়েকটা কারণ যে খচখচ করছে দাদা। কি কথা? এই সেদিন পড়ছিলাম যে একজন ডাক্তারবাবু লিখেছেন যত মানুষ এই রোগে মারা যাচ্ছেন তার চেয়ে বেশি মানুষ সাধারণ সর্দি কাশি ম্যালেরিয়া ক্যান্সার এসবে ভুগছে। কোনোদিনই আত্মহত্যা কত দুর্ঘটনা এসব আমি বাদে দিলাম। তার জন্য আমরা কি কখনো সব কিছু বলতে পারছি না? বাবা শব্দ সংক্রমণ নয় যে ছুঁলেই মরে যাবে। চলে মরে যাচ্ছে, তাহলে তো আমাদের মতো দেশে কোটি কোটি সবাই কত দেখছি না। লকডাউন হয়েছিল বলে তাই দেখছো না বাধা পড়েছে সংক্রমণে। গোপালকদা সরি, মানতে পারলাম না। লকডাউন বহুদিন হলেও উঠে গেছে। মরার মতো সংক্রমণ হলে এতদিনে কোটি কোটি মরতো। এটা তুমি কি বলছো রমেন? মরছে না লোক? আমি 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 এমনি 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 ভয় পাচ্ছি। দাদা, মারা কেউ যাচ্ছে না বলি, তুই যত আতঙ্ক তত না। এই যে যাদের অন্যান্য সমস্যা আছে সেগুলো বেশ জটিল বলে। কোমরবিডিটি। হ্যাঁ বোধহয় হতেই। তাহলে তাহলে তাদের জীবনের কোনো দাম নেই বলছো? আরে আমার জীবনে কোনো দাম নেই বলছে? আপনারাই সব, আর আমি পানের জলে ভেসে যাচ্ছি। তুমি এইভাবে চিৎকার করলে তো। কি রমেন, আরে ওরব তো সিনিয়র মানুষ। জানিস না, সম্মান করি, তাতে কি সব মেনে নেব? এই যে, আমার কাজটা চলে গেল এই রোগ করে। আমি কি করবো এখন? ভয়ে ভয়ে মালিক প্রথমে বন্ধ রাখলো কোম্পানি, আমাদের মাইনে দিল না। যখন দেখছে ব্যবসা বন্ধের জোগাড় খুলে দিল, আমাদের বললো যেভাবে হোক আসতে হবে। ট্রেনে বাসে ঝুলে যাবো। আরে ঝোলার জায়গা পেলে ভিন্ন থেকে অটো, সেখানেও যাই না। আর পয়সাটাও করে শেষমেশ সাইকেল নিয়ে ভাবলাম যা থাকে কপালে। দুদিন গেছি 45 করে 90 কিলোমিটার যা আসে সাইকেল চালানো। ছেলে খেলা। সঙ্গীতের বাড়িতে এটার কম্পিউটার থাকলেই হয়, আমার তো তা হয় না। অনেকটা আপনার দোকান বন্ধ থাকলেও সন্দীপ যা কামায় তাতে চলে যাচ্ছে। কিন্তু আমার কি হবে? আমার মা বাপ মনে কি হবে? তাও তো বিয়ে করি, করলে কি করতে হবে? আমার জীবনে কোনো দাম নেই বলছে। রমেশ রমেশ শোন ভাই, শোন শোন, এইভাবে নিজেদের মধ্যে রাগারাগি করলে তো ভাই। পণ্ডিতের কামাই নিয়ে খায়, তাই বলে মানুষের দুঃখ কষ্ট আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। অনেক হয়েছে, অনেক কথা হয়েছে, আর সবার সঙ্গে কথা বলার কোনো মানেও হয় না। এই ঘরেতে আর মোহরা হবে না। নিয়ে দলে আগে কথা হচ্ছিল জানতাম। দলের অনেকেই জানে লকডাউন শুরু হতেই তারা, তুমি শুধু জানতে না পুরো গত মঙ্গলবার অলোকদার বলবার কথা ছিল, বলেননি কেন জানি না। এসব কি বলছিস রমেন? এই আপনারা ঘরের মধ্যে থাকুন, জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। দোকানটা 7:30টায় বন্ধ হয়ে যাবে, মায়ের ওষুধ নিতে হবে। আমি নিয়ে তোমায় ফোন করছি, তুমি কালকে ভালো না হলে। এমনিতেই খুব অবুঝ নয়, মানে দলেও কেউ কেউ মানে তারাও বলছিল যে এখন মোহরা বন্ধ থাকলো, আবার যখন সব ঠিকঠাক হয়ে যাবে, মানে যদি ঠিক হয়ে যায় আর কি, তখন না হয় আবার সিদ্ধান্তটা কিন্তু
আজকে নিতে হবে জানো তো, মানে এখন যা অবস্থা, তাদের থানা পুলিশ থেকে গেলে পাড়া ঝামেলা হলে। আপনি আমাকে 1984 পড়তে দিয়েছিলেন মনে আছে? কি 1984 জর্জ অরওয়েলের লেখা। হঠাৎ সেই যে বাচ্চাগুলো যারা জুনিয়র স্পাই, বিগ ব্রাদার, এত ভক্ত, পারলে নিজের মা বাপকেও ধরে দিচ্ছে শত্রু বলে মনে করে তাদের। কিংবা প্রেমিক প্রেমিকা সে দেশে টিকে থাকার জন্য, সশরীরে টিকে থাকার জন্য তারা নিজেরা এই প্রমাণ করে দিচ্ছে। করে আপনি যদি কেউ যদি কারোর কাছে লুকিয়ে রাখতে চাও, তাহলে নিজের থেকেও তাকে লুকিয়ে রাখতে হবে। মনে পড়ে খুন পীড়ন করা ব্যবস্থার এক নির্জলা খাঁটি সত্য চেহারা। ওই উপন্যাস তো ভোলা যায় না। চারপাশ থেকে মনে হচ্ছে না আপনার আমরা যেন ওই রকম একটা উপন্যাসের মধ্যে বাস করছি? এক একটা সময়ের বাস্তবতা এক এক রকম পুলক। হ্যাঁ হ্যাঁ, আমরা রাষ্ট্রকে ভরসা করিনি, তার ঐতিহাসিক কারণ ছিল। কিন্তু এ তো শুধু রাষ্ট্রের। হ্যাঁ, ঐতিহাসিক কারণ, ঐতিহাসিক কারণ। এই তো লকডাউনের বর্ষপূর্তি হয়ে গেল। হরির কি মহিমা, হরে কৃষ্ণ হরে হরে, হরির কি মহিমা। লকডাউনের আগে শুনেছিলাম একদিন বন্ধ থাকলেই নাকি রোগের ছড়ানো বন্ধ হলো না, লকডাউন হলো। তারপরে শুনলাম কদিন যেন বন্ধ থাকলেই রোগ ছড়ানোর শৃঙ্খল কেমন করে যেন ভেঙে যাবে। বিদেশ বিদেশ থেকে অঙ্ক টঙ্ক কষে তারা যেন সব জানিয়ে দিল। প্রথমে শুনলাম দেখা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে তা ঠিক, তারপরে শুনলাম ঠিক, তারপরে আবার শুনলাম ঠিক নয়। সব ভুলিয়ে যাচ্ছে দাদা, কার কথা শুনবো, কাকে বাঁচাবো। আর এদিকে মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, দিনের পর দিন অজস্র মানুষ না খেতে পেয়ে মরছে, অভুক্ত থাকছে। আর আমরা আমরা ওই টিভিতে এই মেসে যাচ্ছি, আমরা হলিউড নিয়ে মেসে যাচ্ছি। সব চ্যানেলে দেখবেন এই ছবি খবর প্রচার করছে। আসল কথাটাই তুমি বুঝতে চাইছো না পুলক। আমাদের মতো দেশে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। আমেরিকার একটা ছোট রাজ্যে যা আছে সেটুকু নেই গোটা দেশে। এই অবস্থায় এসব ভুল ধরার অন্য সময় জুটবে, এখন সময় নয়। কখন সময় হবে দাদা? এখনই তো লোক মরছে। মরছে বলেই তো রোগী যাতা তো আছে, তার বাইরে তার হাজারো গুণ বেশি মরছে। দেখছেন না? মানে সত্যি আপনি দেখতে পাচ্ছেন না? এইসব দিয়ে স্পেকুলেশন চলে না। যখন ঠিকঠাক স্ট্যাটিস্টিক্স পাওয়া যাবে। সংখ্যা তত্ত্ব, তার মানে আপনি বলতে চাচ্ছেন সংখ্যা তত্ত্ব। কতজন এইভাবে মরেছে তা, যেখানে নির্বিকার ভাবে বলে দিচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাগলের মতো কতজন শ্রমিক এসে গেছে কেউ জানে না, সেখানে এর সংখ্যা কোনোদিন জানা যাবে? কি পাগলের মতো কথা বলছো? এই রোগের কোন ওষুধ বের হয়নি এখনো, মোরকের মতো রোগ মরবে, এই কথাটা তুমি কিছুতেই বুঝতে পারছো না। নাটকের এত নেশা, নাটকের নেশা। রাত্রে আমার ঘুম হচ্ছে না, হচ্ছে না। কতগুলো দৃশ্য তো ছাড়ছে না, সত্যি চাপতে আমার মাথার মধ্যে পড়ে। বাচ্চাকে চাকাওয়ালা সুটকেসে বসিয়ে তার বাপে টেনে নিয়ে যাচ্ছে পথ দিয়ে। কত হাজার কিলোমিটার যাবে কি জানি, যেন পরিযায়ী পাখির দল, পাখা নেই পা আছে। মা মরে পড়ে আছে রেল স্টেশনে, বাচ্চারা ভাবছে মা খেয়েছি। মরা মায়ের চাদর টেনে টেনে মায়ের গায়ে দিয়ে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, মাকে ডাকছে। হাজারে হাজারে শ্রমিক হেঁটে সাইকেলে ট্রাকে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে। কোথাও তাদের লাথি মারছে, গায়ে স্প্রে করে দিচ্ছে। খাওয়া নেই, ঘুম নেই, ভারতবর্ষ যেন উন্মাদ সর্বহারা আমি পথে নেমে পড়েছিল। ঘুম হচ্ছে না দাদা, আমার ঘুম হচ্ছে না। খেয়ে দিয়ে ভাবছি আমি তো খাচ্ছি আর সংসারকে খাওয়াচ্ছি আর বাঁচাচ্ছি, তাহলে তাহলে আমি 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 কি মানুষ নই? আমি মানুষ নই? আমি কষ্ট শুধু তোমার হচ্ছে পুলক, আমার হচ্ছে না। আমি তো টিভি দেখা, কাগজ পড়া সব সব হ্যাঁ, থিয়েটার বন্ধ করলেই খেতে না পেলে লোক মরে যায়, তাই বাজার দোকান। থিয়েটার না করতে পারলে, দেখতে না পেলে কেউ মরে না, মরে নাই তো। আমি 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 করিনি, আমি দিব্যি আছি, আমার দেহ আছে, সর্বাঙ্গ আছে, মাথা আমার মাথা আছে, তাহলে আমিও আছি। কিন্তু আমি যে আছি তা তো আমি বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। পুলক বলে যে লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করে দাঁত মেজে বাজারে যেত, সে লোকটা প্রতিদিন বাজার যায় না। কারণ করে খেয়ে দিয়ে ট্রেন ধরে সে যায় না অফিসের কাজ উদ্দেশ্য ছেড়ে ফিরেও আসে না। মহলায় দেরি হয়ে গেল, মহলা ছেড়ে রাত থেকে নতুন কোনো বই পড়ে আবার পরের দিন অফিস যাওয়ার জন্য। লোকটা কিন্তু অফিস ফাঁকি দেয় না, তার বাইরে আসে কাজ করার জন্য, দলেও ফাঁকি দেয় না সে। থিয়েটার দল তার প্রাণ। সেই লোকটা
এখন সে কিচ্ছু না করে চোরের মতো লুকিয়ে লুকিয়ে পুলিশ এড়িয়ে বৃষ্টির দিনে বাজ বিদ্যুতের মধ্যে এসেছে দলের ঘরে। সে মরেনি কেন? কেন বৃদ্ধের দ্রাঘিন বাড়ির অসামান্য সুন্দর হাসির মতো হাসি একটাও খুঁজে পাচ্ছে না সে ছোটে সাতার জন্য? কেন সে মুখ খুললে কত অন্ধকার বেরোচ্ছে? পোকামাকড়ের মতো শব্দগুলো দপ্তর করে তার সারা শরীরে নেমে যাচ্ছে কেন? লোকটাকে কেবল ভ্রমে বলে বাঁচতে চেয়েছে, হাততালি দেবে বলে নাট্যমঞ্চ লাগিয়েছিল না? মানুষের বাচ্চা ছিল না, শ্বাসের ভিকিরি মাত্র। আপনারা ঘরের মধ্যে থাকেন, জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না, বেরোলেও মাস্ক পরে বেরোবেন। তো ডাক্তার উকিল শিক্ষক বুদ্ধিজীবীরা আমাদের সতর্ক থাকার কথা বলছেন, আর তুমি শুধু রাষ্ট্র 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 করে দেখাচ্ছ। না না, আবারও বলছি যে ওইসব বড় বিষয় আমি কম বুঝি। আমাদের কথা বুঝি খানিক মাত্র মানে বোঝার চেষ্টা করি। একে এখন আমরা কোনো শত্রুপক্ষ হয়ে গেছি। না না তা হবে না, হয়ে গেল তো, না, না, এই হয়ে গেল দাদা, হয়ে গেল। জীবন জীবিকা নিয়ে আপনি আর রমেন শত্রু। এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য নাটক করতে চাই না আমাদের শত্রু। সম্বিত সম্বিত কেন শুধু এবার লোক হয়তো ভাবছি আমরাই লোক ছড়াবো, আরো তাদের শত্রু আমরা। আমাকে ভালোবাসেন তাই চলাচল একটা ছিল, কিন্তু এই ঘরে আমরা মহড়া করলে তো আর একটা পক্ষ দিতে হবে, তাই না? দেখো এই ঘরটা আমি ওকে বলে ব্যবস্থা করেছিলাম, আমার সত্তর হয়ে গেছে। এই একটা ঘরের জন্য যদি ওরা আমাকে অস্বীকার করে, কোথায় যাবো? কোথায় যাবো? কে খেতে বলতে দেবে? কে দেখবে অসুখী বিসুখী? আর কিছু না বলবো তো আমার কথাটা আমি দেখবো আজ থেকে এখন থেকে যাবেন যাবেন ওর সঙ্গে আমাদের কি যাবেন বলুন, যাবেন যাও, আপনি আপনার দুজনে ভাগাভাগি করে চালিয়ে নেবো, জানেন? দেখো সংসার অত সহজ নয়, মানে তুমি চাইতেই পারো, কিন্তু বাকিরা তুমি বাধ্য করলে তার ফল তো ভালো হবে না। এত করি না, মনে জানি এটাই আমাদের সংসার। যারাই এসেছে দলে তাদের জন্য হাট করা ঘরের দরজা। চাচ্ছি হবে পেরেছি না, আমি কাজে লেগেছি না, মানে মহামাটা নয় বলতে কি করে দাদা, ফুলের দলমন্ডল মানে তো তার সব পাপড়িগুলো মিলে কোনো কিছু ফেলে তো নয়। দল করেছি আর এই কথাটা মনে রাখবো না। কখনো ভেবে দেখেছো যে মলি এই জন্যই তোর মেয়েকে নাটক করতে দিতে চায় না? তোমার যা উপার্জন তা দিয়ে তো তোমার সংসার আরো। আজ আমি সরকারি চাকরি করি, কিন্তু আমি তো পুতুল বানিয়ে বেচালাম। বলে নিজে টিউশন করে সেলাই করে নিজের পড়াশোনা চালিয়েছে, শ্বশুর বাড়ির সংসার কেটেছে। তা এই বয়সে ওর বিরাট থাকবে কেন? না, ওর কোনো চাহিদাও নেই। তোমরা তো শুধু তোমাদের মেয়ে আছে এগুলো। তাকে খাইয়ে পড়িয়ে স্কুলে কলেজে দিয়েছি। মেয়ে যদি এসব বিরাজ টাকা নিজে করে নেবে, মেয়ে জানে বলেই দিয়েছি মরে যাওয়ার আগে আমি যদি নাও পারি, মরে গেলে অন্তত ওইসব বেঁচে বুঝে আরো কটা ছেলে মেয়ে দাঁড়াবার ব্যবস্থা করিস। একা একা খাস না। আর এখন তো এই তো এমন ভয়ানক ধরেই যাচ্ছে সব, সেখানে দেখুন আপনি চাইলে এই মানে সম্বিত কি বলবে এসব আমাকে একদম ভাবতে পারে বুঝেছেন? বলছি ওই আপনার ইন্স্যুরেন্স আছে? ইন্স্যুরেন্স? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্বিত একটা করিয়েছিল, যেন ওই দোকান থেকে যা পায় তাই দিয়ে। এইটা ভালো জানেন, আমি না নতুন করে আর করাতে পারতাম না। আসলে আমার তো সরকারি চাকরির সঙ্গে জোড়া, বলাই আছে বলে কি তেমন কিছু হলে সরকারি হাসপাতালে সোজা। ট্যাক্সি তো এর জন্যই, বেসরকারি হাসপাতালে গিয়ে এসি চাইবো আর ওই থিয়েটারে মানুষের দুঃখ কষ্টের কথা বলবো, তুই হয় একসঙ্গে না? আপনাকেও দরকার হলে যাবেন কিনা বলুন কথা, বলুন বলুন। দেখো দেখো গোলাপ, এই যে হাল, এতে মানুষের মাথাটাই বিগড়ে যাচ্ছে। তুমি এসব সুস্থ স্বাভাবিক অবস্থায় হ্যাঁ আছি, আয় আয়, হ্যাঁ রে তো ছেড়ে দিলাম দাদা, তাহলে চলুন আমাদের বাড়ি। আর থেকে জায়গা যদি আমাদের প্রতি নাটক আমার রাস্তাঘাটে ছাদে উঠোনে যেখানে যাই পাবো সেখানে করবো। মঞ্চ তো আর নাটকের আগে জন্মায়নি যে মঞ্চ চলা হবে না। কস্টিউম, মেকআপ, আলো যেমন লাগবে তেমন করি। লোককে বলবো যে 10-20 জন দূরে দূরে দাঁড়ানো, দরকার হলে আমরা একটা জায়গায় 10টার সময় পথে হাঁটে
নাটক করার জন্য এত কিছু করা যায় এই সময় তুমি তুমি বুঝতে পারছো না যে